বাণিজ্যিকভাবে পাকা কাঁঠাল সংরক্ষণ করার পদ্ধতি বেশ কিছুদিন ধরে দেখছি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পাকা কাঁঠাল সংরক্ষণ করার পদ্ধতি, পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর কাঁঠাল সত্ত্ব তৈরি করা যায় শুনেছেন কখনো, খেয়েছেন কখনো? আমার বিশ্বাস বাংলাদেশে এখনও 99% মানুষই জানে না যে কাঁঠাল দিয়ে এত সুন্দর কাঁঠাল সত্ত্ব তৈরি করা যায়। পাকা কাঁঠালের এই মোচাটা ফেলে দিচ্ছেন না তো? কাঁঠালের মাঝখানে যে এই মোচাটা বের হয় এটা নাকি খাওয়া যায়, এটা খেতে নাকি খুবই মজার হয়। তো তুলে এই পিঠাটি একটা খেলে মন ভরবে না, যাকে একবার খাবেন সে বারবার খেতে চাইবে। বাণিজ্যিকভাবে পাকা কাঁঠাল সংরক্ষণ করার পদ্ধতি বেশ কিছুদিন ধরে দেখছি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পাকা কাঁঠাল সংরক্ষণ করার পদ্ধতি আজকে আমি সেটাই ট্রাই করছি, একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিব এটা আসলেই কি সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় কিনা, এটা বাণিজ্যিকভাবে নেওয়া যাবে কিনা। তো আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা কাঁঠালের কোষ সংরক্ষণ করার পদ্ধতি। তো প্রথমেই আমি এখানে একটা কাঁঠাল নিয়েছি, কাঁঠালের কোয়া ভেঙে নিয়েছি। কাঁঠালটা একটু শক্ত দেখে নিতে হবে, যেটাকে আমরা বলি চাওলা কাঁঠাল। তো এইরকম একটু শক্ত কাঁঠালটাই নিতে হবে, নরম কাঁঠাল নিলে হবে না। এরপরে হচ্ছে কাঁঠালের যে বীজটাকে আমি কাঁঠালের কোষ থেকে আলাদা করে নিয়েছি। তো বীজ ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এই কাঁঠালের কোষগুলোকে এরকম একটা পরিষ্কার কাচের বয়ামের ভেতরে ঢুকিয়ে দেবো। তো কাঁঠালের কোষগুলোকে এই বয়ামের ভেতরে দিয়ে দিচ্ছি। যেরকম পদ্ধতিতে কাঁঠালের কোষগুলো সংরক্ষণ করা হচ্ছে মানে দেখেছি সেরকমভাবেই আমি পুরোপুরি ট্রাই করছি। আর এটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব, পুরো ভিডিওটার সাথে থাকবেন। আচ্ছা, এখানে আমি গ্লাভস ব্যবহার করিনি, কারণ অল্প পরিমাণে কাঁঠালের কোষ আমি সংরক্ষণ করছি, খুব বেশি দিন এটা সংরক্ষণ করবো না। তাই তো আপনারা চাইলে এখানে গ্লাভস ব্যবহার করতে পারেন, হ্যান্ড গ্লাভস। তো এখানে আমি কিছু কাঁঠালের কোষ দিয়ে দিয়েছি এই বয়ামের ভেতরে। এখন হচ্ছে আমাদেরকে সুগার সিরাপ তৈরি করতে হবে এই কাঁঠালের কোষগুলোকে সংরক্ষণ করার জন্য। তো এইখানে আমি একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে নিয়েছি, পানিটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এখানে আমি 200 গ্রামের মতো সুগার সিরাপ তৈরি করবো, সেই জন্য এখানে 160 গ্রাম পানি নিয়েছি। এরপর 40 গ্রাম আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, সুগার দিয়ে দিয়েছি। এটা আমার 60 গ্রামের কাপটা ছিল, তো আমি 40 গ্রাম পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড। তো অনেকেই হচ্ছে লেবুর রস ব্যবহার করছেন এবং বলে দিচ্ছেন যে সাইট্রিক দিলে ভালো হতো। আমার হাতের কাছে যেহেতু ছিল তাই আমি কিন্তু এই সাইট্রিক অ্যাসিডই ব্যবহার করেছি। এতে করে এই কাঁঠালগুলো সংরক্ষণ করার যে ক্ষমতা সেটা বেড়ে যাবে। মানে এই সাইট্রিক্স দিয়েই সংরক্ষণ করা হয়, অনেকেই এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করছেন। তো আমি এখানে সাইট্রিক্সই দিয়েছি। দেওয়ার পরে মিশিয়ে খুব ভালো করে পানিটা এখন হচ্ছে এই বয়ামের ভেতরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দিতে হবে, পানিটা দিয়ে যেন কাঁঠালের কোষগুলো একদম ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপরে আমি ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এই পর্যায়ে এটা কমপ্লিট। এখন আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। এই বয়ামটা, কাচের বয়ামটা এমনভাবে নিতে হবে যাতে করে এই যে আমি ফুটাবো এটা কাচের বয়ামটা নষ্ট না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এরপর ঢেকে 30 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা দেখাইনি কারণ ঢাকনার মধ্যে আমার ছবি ফুটে উঠছিল, তাই আমি সেই জায়গাটা কেটে দিয়েছি। তো 30 মিনিট বাষ্পরাইজ করেছি এটাকে, মানে বলক আসার পরে আমি 30 মিনিট ঢেকে ফুটিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো এটা খুব সুন্দরভাবে বাষ্প ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে এইভাবেই রেখে দেবো, ঢাকনাটা কোনোভাবেই খোলা যাবে না, এটা ইনটেক হয়ে গেছে। তো আমি এটা রেখে দিচ্ছি। 1 তারিখে আমি এই পদ্ধতিটা ট্রাই করেছিলাম। এরপর আমি 5 তারিখে এটা খুলে নেব, মানে 5 দিন পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম এটা দেখার জন্য যেটা সত্যিই কি কাজ হয় কিনা। তো আমি ঢাকনাটা 5 দিন পরে খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে উপরের অংশটা দেখা যাচ্ছে একটু, এই যে এরকম একটু সাদা সাদা হয়ে গেছে, ফাঙ্গাস এসে গেছে দেখা যাচ্ছে। তো এটা কি নষ্ট হয়েছে কিনা জানি না, আমার মনে হচ্ছে এখানে পানির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, সেজন্য এরকম হয়েছে। উপরের দিকটাতে পানিটা ছিল না, আর যেদিকে পানিটা মানে যে কোষগুলোর মধ্যে পানিগুলো ছিল ডুবেছিল সেই কোষগুলো কিন্তু দেখতে অনেকটা কিন্তু পাকা কাঁঠালের মতোই কালারটা আছে, ঠিক আছে, মানে কালারটা ঠিক আছে। তো কাঁঠালটা খেতে কেমন লাগছে সেটাও কিন্তু আপনাদের বলে দেবো। আমি যে পানিতে ডুবে থাকা ভালো কোষ সেখান থেকে একটা কোষ তুলে নিয়েছি। এরপর হাত দিয়ে দেখে নিচ্ছি যে এটা কীরকম আছে। কাঁঠালের কোষটা কিন্তু যেরকম আমি রেখেছিলাম সেই রকমই আছে। তো এরপর আমি একটু বিসমিল্লাহ করে খেয়ে দেখছি যেটা কেমন লাগে। মানে এটা যে পাকা কাঁঠালের একটা ঘ্রাণ সেটা কিন্তু ঠিকই আছে, খোলার পরে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমি কোষগুলোকে বদলে বদলে একটু করে খেয়ে দেখছিলাম। এটা কিন্তু একদম যে ফ্রেশ কাঁঠালের টেস্ট সেই টেস্টটা এটার মধ্যে পাওয়া যাচ্ছে না। মানে কাঁঠালটা নষ্ট হয়নি, যেটা পানিতে ডুবেছিল সেই দিক থেকে নষ্ট হয়নি, বাট এটার টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। মানে 5 দিন রেখেছি আমি, 5 দিন পরে এরকম, যদি এটা 1 বছর রাখা হয় তখন কীরকম লাগে জানি না। তো মানে নষ্ট হয়নি, এটা মনে হয় সংরক্ষণ করা যাবে যদি পানিতে ডুবিয়ে রাখা হয়, তবে এটার টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই পানিটা একদম ডুবিয়ে দিবেন। তো অনেকেই লেবু রস দিয়ে সংরক্ষণ করছেন, সেটা যদি আপনারা দেখতে চান সেটা হয় কিনা সেটাও দেখিয়ে দিব, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর কাঁঠাল সত্ত্ব তৈরি করা যায় শুনেছেন কখনো, খেয়েছেন কখনো? আমার বিশ্বাস বাংলাদেশে এখনও 99% মানুষই জানে না যে কাঁঠাল দিয়ে এত সুন্দর কাঁঠাল সত্ত্ব তৈরি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করছি পাকা কাঁঠাল দিয়ে কাঁঠাল সত্ত্ব রেসিপিটা খুবই সহজ, আশা করি রেসিপি ভালো লাগবে। যাই হোক, প্রথমে আমাদের লাগছে পাকা কাঁঠাল। কাঁঠালের যে কোষ থেকে আমি বিচিটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে খুব সুন্দর করে এটাকে মিহি করে ব্লেন্ড করে নিব। তো এখানে যদি একদম নরম কাঁঠাল নেন সেটাও কোনো সমস্যা হবে না, যদি শক্ত কাঁঠাল হয় সেটাও কোনো সমস্যা হবে না। তবে যতটা পাকা কাঁঠাল নেওয়া যায় ততটাই কিন্তু এই কাঁঠাল সত্ত্বটা ভালো হয়। যাই হোক, আমি এগুলো সবগুলোকে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে কিছুটা এই যে কাঁঠালের পালটা, যেটা আমরা কাঁঠালটা ব্লেন্ড করলাম, এটা
কিছুটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব, পরবর্তীতে এটা দিয়ে পিঠা তৈরি করে খাওয়া যাবে। আপনারাও চাইলে এইভাবে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। তো এখন এই যে আমি কাঁঠালগুলোকে নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে, চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি, চিনিটা কম করে দিতে হবে, বুঝে দিতে হবে। তো এরপরে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ ভিনিগার। তো এখানে ভিনিগারটা দিলে দেখা যাবে যে এখানে একটা টক ভাব আসবে, আর হচ্ছে এই কাঁঠাল সত্ত্বটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আচ্ছা, এখানে কিন্তু আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, যাতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। মিষ্টি খাবারে খুব একটা লবণ দিলে কিন্তু ভালো লাগবে না, মানে কাঁঠালটা তো মিষ্টি, এখানে বেশি লবণ দিলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করেছি, এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু স্বাদের কোনো হেরফের করবে না, শুধুমাত্র কালারটা সুন্দর করবে। কালারটা যেন সুন্দর হয় সেই জন্য এই কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল করে নিয়েছি, যতক্ষণ না এইরকম একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। তো এই পর্যায়ে অনেক বেশি গায়ে ছিটকে আসে। এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পানি পানি ভাবটা যখন চলে যাবে, এরকম আঠালো ভাব চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে একটা ট্রের মধ্যে আমি তেল মেখে রেখেছিলাম আগে থেকে, এটার মধ্যে ঢেলে দিলাম। এই গরম থাকা অবস্থাতে এই কাজটা করতে হবে। কাঁঠালটা যত ভালো জাল করা হবে, এই কাঁঠাল সত্ত্বটা কিন্তু ততটাই দ্রুত তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি সুন্দরভাবে ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর এই কাজটা খুবই সহজ। তো আজকের রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এইরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এটাকে সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি রোদ্রে শুকিয়ে নিব। অবশ্যই এটাকে রোদ্রে শুকাতে হবে। আমি 2 দিন রোদ্রে শুকিয়েছি, আর কিছুটা কিন্তু কাকে খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন সাইডের দিক থেকে। তো আমি এটাকে তুলে নিচ্ছি। 2 দিনে কিন্তু ভালো মোটামুটি শুকানো হয়েছে। কড়া রোদ হলে আরও বেশি ভালো হতো। তো কড়া রোদ্রে 2-3 দিন শুকিয়ে নিলে হয়ে যায়। আর এই কাঁঠাল সত্ত্বটা অবশ্যই কড়া রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি যে পদ্ধতি দেখিয়েছি সেইভাবে যদি তৈরি করেন, এটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যাবে। আর এটা টেস্টও কিন্তু মোটামুটি ভালো হয়। আমসত্ত্ব খেতে যেরকম হয় ঠিক তেমন হবে না, কিন্তু এটার মধ্যে কিন্তু কাঁঠালের যে একটা ফ্লেভার, কাঁঠাল সত্ত্ব, সেটা কিন্তু পুরোপুরি মানে বোঝা যাবে। তো আমি এটাকে কেটে নিচ্ছি, একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর এটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছর এটা একদম ভালো থাকবে। এটাতে যেহেতু আমি ভিনিগার ব্যবহার করেছি, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, এটা বাইরে রাখলেও নষ্ট হবে না। আর চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, কারণ কাঁঠালটা অনেকটা মিষ্টি হয়। মিষ্টি যে কাঁঠালটা যেরকম মিষ্টি সেটা বুঝে চিনিটা এখানে ব্যবহার করতে হবে কম বেশি করে। তো আমি আমার টেস্ট অনুযায়ী এটা তৈরি করে নিয়েছি। আর মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালোই হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন, কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগেই এত সুন্দর কাঁঠাল সত্ত্ব। তো এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। তো পাকা কাঁঠালের এই মোচাটা ফেলে দিচ্ছেন না তো? কাঁঠালের মাঝখানে যে এই মোচাটা বের হয়, এটা নাকি খাওয়া যায়, এটা খেতে নাকি খুবই মজার হয়। তো আজকের ভিডিওতে আমি সেটাই ট্রাই করব। আমি কিন্তু আজকে প্রথমবার ট্রাই করেছি, আগে কখনো খাইনি। এটা খেতে কেমন হয়, সত্যিই কি এটা খাওয়ার উপযোগী কিনা, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি এই যে পাকা কাঁঠালের মোচা। তো এটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই পাকা কাঁঠালের মাঝখানের যে এই যে মোচা, এটাকে মোচা বলে শুনেছি। তো আপনারা কি নামে চিনেন জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে আপনারা কি নামে চিনেন। তো যাই হোক, এই মাঝখানের মোচাটাকে আমি বের করে নিয়েছি। এরপরে হচ্ছে ছুরি দিয়ে একটু ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন হচ্ছে এই যে সাইড থেকে এইভাবে করে ছুরি দিয়ে আমি ছিলে নিচ্ছি, মানে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু। মাঝখানের যে মোচাটা সেটাকে নেব আমি, সাইডের যে অংশগুলো ওইগুলোকে ফেলে দিচ্ছি। তো একইভাবে সবগুলো বের করে নিচ্ছি। আমার একটা বদভ্যাস হচ্ছে, যে কোনো কিছু আমি দেখি বা শুনি সেটা ট্রাই না করা পর্যন্ত শান্তি নেই। এটা কি আমার বদভ্যাস নাকি ভালো অভ্যাস জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক, এটাকে আমি ছিলে নিয়েছি। এরপর হচ্ছে কেটে নিচ্ছি, এভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি। এটা চাইলে ধুয়ে নিতে পারেন অথবা না ধুইলেও সমস্যা নেই, কারণ এটার মধ্যে কোনো রকম ময়লা নেই। তো এরকম ছোট করে কেটে নিচ্ছি সবগুলোকে। আর এই যে এখানে আমার এতটুকু বের হয়েছে কাঁঠালের মোচা। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু লবণ দিয়েছি, হাফ চা চামচ পরিমাণে। এরপর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এটাকে মিশিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে কাঁঠালের যে মোচা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে এটাকে সেদ্ধ করতে হবে, খুবই ভালো করে সেদ্ধ করতে হবে, যাতে করে এই মোচাটা একদম নরম হয়ে যায় সেই পর্যন্ত। এখানে আমি একটু হলুদ ব্যবহার করেছি যাতে করে কালারটা সুন্দর হয়, সেই জন্য আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো এখন ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর এটাকে ব্লেন্ডার করতে হবে। তো এটাকে আমি সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন প্রয়োজন অনুযায়ী একটু পানি ব্যবহার করে এটাকে ব্লেন্ডার করতে হবে। এরকমভাবে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখন চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তো আপনারা চাইলে সরিষার তেল, সয়াবিন তেল, যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। এরপর একটি তেজপাতা, 1 টুকরা দারচিনি এবং একটি এলাচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি যতক্ষণ না হালকা একটু বাদামি কালার হয়ে আসছে সেই পর্যন্ত। তো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এরপর আদা রসুন বাটা, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণে, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো দেওয়ার পরে এখন অল্প কিছুটা পানি দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার গায়ে কোনো রকম গন্ধ না থাকে। তো এটাকে আমি ঢেকে তারপরে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, তখন এখানে আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁঠালের মোচাটা দিয়ে দিলাম। তো এখানে আমি সবটুকু ঢেলে দিয়েছি। আর যে ব্লেন্ডার জারটা সেটা ধুয়ে এখানে একটু পানিও ব্যবহার করা যাবে।
তো এটা দিয়ে আমি মিশিয়ে দিয়েছি আর অনবরত এই পর্যায়ে একটু নাড়তে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই খাবারের টেস্ট এবং ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতোই এখানে রাখতে হবে। তো এখন এখানে ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন যে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ আমি রান্না করেছি। তো যখন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে একটু টেস্ট করে নিয়েছিলাম, ঝালের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই আমি এখানে আরও কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে টেস্ট করতে পারেন লবণ ঝাল। তো আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এটাকে অবশ্যই একটু ভাজা ভাজা করতে হবে। আচ্ছা, আজকে কিন্তু আমি এখানে কোনো রকম মাছ ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। মশলাটা যখন কষাবেন তখন চিংড়ি মাছ দিয়ে দিবেন, আরও খেতে মজার হবে। তো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি এই পর্যায়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এটাকে ভাজা ভাজা করে নেব। তো আজকে আমি এটা প্রথমবার ট্রাই করেছিলাম, সেই জন্য এখানে চিংড়ি মাছ ব্যবহার করিনি। চিংড়ি মাছ দিলে খেতে আরও বেশি ভালো হতো। তো আমি প্রথমে ভেবেছিলাম খেতে কেমন না কেমন হয়, সেজন্য খুব বেশি উপকরণ ব্যবহার করিনি। ভেবেছি উপকরণগুলো যদি নষ্ট হয়ে যায়, তাই একদম সাধারণভাবে রান্না করেছি। আর সত্যি এটা খেতে কিন্তু ততটাও খারাপ না, এটা খেতে ভালোই লেগেছে। ভাত রুটি পরোটা দিয়ে এটা খাওয়া যাবে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, এটা খেতে ভালোই লাগে। আমার পরিবারের ছোট বড় সবাই এটা খেয়েছে ভাত দিয়ে। তো আপনারা চাইলে এটা খেতে পারেন। আশা করি ঢালে নরম তুলতুলে এই পিঠাটি একটা খেলে মন ভরবে না, যাকে একবার খাবেন সে বারবার খেতে চাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করছি পাকা কাঁঠালের পিঠা। তো এই পিঠা তৈরি করা খুবই সহজ, আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে কাঁঠালের বীজটাকে ফেলে দিতে হবে, মানে কাঁঠালটাকে ভেঙে কাঁঠালের কোষ থেকে বীজটা আলাদা করে ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করতে হবে। তো আমি কিছুটা ব্লেন্ড করেছি। তো এটা ব্লেন্ড করার সুবিধার্থে কিছুটা দুধ দিয়ে তারপর একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এরপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়া। তো এরপরে স্বাদ মতো লবণ দিয়েছি, মানে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ ব্যবহার করেছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। তো এটা কম বেশি করে দেওয়া যাবে নিজেদের পছন্দ মতো। আমি এখানে আমার পছন্দ মতো নারিকেল কোড়া দিয়েছি। নারিকেল কোড়া দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ব্যাটারের ঘনত্বটা এরকমই থাকবে, এর থেকে পাতলাও না আবার ঘনও না। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আজকে আমি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করবো না। পিঠাটা এমনিতেই কিন্তু ফুলকো ফুলকো হবে। তো পুরো ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। এটাকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। 10 মিনিট ঢাকার পরে আমি ফিরে এলাম। এরপর চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে নিয়েছি। এরপর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এইরকম শেপে পিঠাগুলো তৈরি করছি, আপনাদেরও এরকম করে তৈরি করতে হবে এমনটা কিন্তু না। আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে বড় ছোট করে অথবা শেপটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এরকম একটু লম্বাটে করে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হাতের মধ্যে নিয়ে একটু টান দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্য খাবার তৈরি করি যাতে করে একটু আকর্ষণীয় হয় আর বাচ্চারা একদম অনায়াসে খেয়ে নেয়। তো আমি এভাবে তৈরি করেছি, আপনারা চাইলে গোল গোল করে তৈরি করতে পারেন। আর পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে ওঠে, দেখতেই পাচ্ছেন। ভাজার সময় খুব বেশি লাগে না। তো যখন পিঠাগুলো এরকম লালচে কালার হয়ে যাবে তখন আমি তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে পিঠাগুলো তৈরি করছি। এগুলো পিঠা তৈরি করতে খুব একটা সময় লাগে না। তো কিছুক্ষণের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যায়। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে ভাজলে দেখা যায় উপরটা দ্রুত কালার চলে আসে, ভিতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। যেহেতু পিঠাগুলো আমি একটু ছোট করে তৈরি করছি, তো পিঠাগুলো কাঁচা থাকবে না, সাথে সাথে হয়ে যায়। আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় করে একটা পিঠা তৈরি করতে পারেন। এভাবে চামচের মধ্যে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু বড় বড় সাইজের পিঠা হয়ে যাবে। তো আমি কিন্তু বড় সাইজের তৈরি করব না, একটা দেখিয়ে দিলাম। পরবর্তী পিঠাগুলো আমি ছোট করেই তৈরি করব। কিছুটা পিঠা তৈরি করার পর আমি দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। একদম ফুলকো নরম তুলতুলে। কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, বিকালের নাস্তায় অসম্ভব মজার হয় খেতে। আশা করি রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।